too can learn English. Hello dear viewers and learners, welcome again to my online English class in my YouTube channel, You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিও ক্লাসে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। আর তা হলো কিভাবে আমরা ইংরেজি ভাষাতে ওয়ার্ড স্টককে সমৃদ্ধ করতে পারবো। কারণ তোমরা জানো ইংরেজি ভাষার দুটা যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেই দুটি হলো ভোকাবুলারি এবং আরেকটি হলো গ্রামার। অর্থাৎ একটি ভাষাকে সুন্দরভাবে এবং যথাযথভাবে এবং নির্ভুলভাবে ব্যবহার করতে হলে এই দুটা বিষয়কে আমার ভালো মতো জানতে হবে এবং বলা হচ্ছে কি ভালো দক্ষতা অর্জন করতে হবে। কারণ প্রত্যেকটা ভাষারই যে চারটা দক্ষতা রয়েছে, স্কিলস রয়েছে, আমরা জানি সেগুলো হলো কি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই চারটা দক্ষতাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই এবং সমানভাবে ব্যবহারে দক্ষতা অর্জন করতে চাই তাহলে ভোকাবুলারি এবং গ্রামার পার্ট, এই দুটো পার্টে কিন্তু আমাকে যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে, তাহলে কথা হলো যে ভোকাবুলারি পার্টটাকে আমরা কিভাবে ডেভেলপ করব। আজকে আমি গ্রামার পার্ট নিয়ে কথা বলছি না, জাস্ট ভোকাবুলারি নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের শব্দ ভান্ডারকে আমরা কিভাবে সমৃদ্ধ করতে পারব। এর বিভিন্ন উপায় রয়েছে, কিন্তু যেহেতু ভাষাটা শেখা আমাদের নিজস্ব একটা দক্ষতার ব্যাপার বা নিজস্ব একটা চিন্তা ভাবনার ব্যাপার, তা প্রত্যেক ব্যক্তিরই কিন্তু নিজস্ব একটি মতামত থেকে থাকে। তা আমি যখন ইংরেজি ভাষাকে ডেভেলপ করার চেষ্টা করেছি বা ইংরেজি ভাষা শেখা শুরু করেছি তখন বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু বিভিন্ন জনের মতামত বিভিন্নভাবে শুনে বিভিন্নভাবে প্রয়োগ করার চেষ্টা করেছি। তা এই ওয়ার্ড স্টকটাকে বাড়ানোর জন্য আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট ওয়ে মনে হয়েছে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। তোমরা যদি এটা প্রতিদিন প্রয়োগ করো এবং এই উপায়টাকে ব্যবহার করে যদি ওয়ার্ড ইমপ্রুভ করার চেষ্টা করো তাহলে আশা করি এটা তোমাদের জন্য খুবই কাজে লাগবে। ঠিক আছে, কারণ যত বেশি তুমি ভোকাবুলারি জানবে তত কিন্তু তোমার লেখাতে, বলাতে বা এমনকি অন্যের কথা শুনতে বা অন্যের কোনো কিছু লেখা পড়তে আমরা কিন্তু খুবই সাবলীল এবং স্বতঃস্ফূর্ত বোধ করব। মানে এখানে কোনো বাধার সম্মুখীন কিন্তু আমরা হব না। এই যে ধরো আমি বাংলা ওয়ার্ডগুলো ইউজ করছি, এই ওয়ার্ডগুলোকে যদি আমি ইংরেজিতে বলার চেষ্টা করি তাহলে যদি আমার ভিতরে ওয়ার্ড স্টক না থাকে তাহলে কিন্তু বাংলা মাথায় আসবে কিন্তু ইংরেজি ওয়ার্ড মাথায় আসবে না, তাই না? তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রায় ফেস করছি, অর্থাৎ এর সমস্যাগুলোর কিন্তু মুখোমুখি হচ্ছি। কারণ যখনই আমরা লিখতে চাই তখনই আমাদের বাংলা মাথায় আসছে কিন্তু এই বাংলাটা ইংরেজি মাথায় আসছে। যখনই আমরা কোনো কিছু বলতে চাই, আমরা কথা বলার চেষ্টা করছি, ইংরেজি ব্যবহারের চেষ্টা করছি, কিন্তু বাংলা মাথায় আসছে কিন্তু ইংরেজি ওয়ার্ড মাথায় আসছে না। তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, তাই বাঁচার জন্য আমাদের কোনো না কোনো নিশ্চয়ই পন্থা অবলম্বন করতে হবে। তাহলে কি করতে হবে? ভোকাবুলারি পার্টের জন্য আমাকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে। প্রথম কথা হলো যে আমি অলরেডি যে ওয়ার্ডগুলো শিখেছি সেই ওয়ার্ডগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে। কারণ আমরা প্রায় দেখি যে লেখার সময়, বিশেষ করে পরীক্ষার হলে, আমি কোনো কিছু লিখতে যাচ্ছি, ওয়ার্ড মাথায় আসছে না, কিন্তু পরীক্ষার শেষে দেখা যাবে যে না, ওই ওয়ার্ডগুলো আমার মাথায় কিন্তু চলে আসছে, কারণ অলরেডি আমি ওয়ার্ডগুলো জানি। তাহলে সমস্যাটা কি ছিল? যে ওয়ার্ডগুলোকে ব্যবহার না করার কারণে সেগুলো অ্যাক্টিভ ছিল না। অর্থাৎ আমার যখন মনে করার প্রয়োজন বা আমার যখন দরকার সেই ওয়ার্ডগুলোকে আমি ব্যবহার করতে পারিনি। তাহলে প্রথম কথা হলো যে ওয়ার্ডগুলোকে আমি জানি সেগুলোকে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে মনে রাখতে হবে, মানে অ্যাক্টিভ রাখতে হবে, যাতে আমি যখন চাই তখন তারা আমার মাথায় চলে আসে।
বা মনে চলে আসে, তাই না? আর দ্বিতীয়ত হলো, আমি তো ওয়ার্ড স্টক কিছু বৃদ্ধি করেছি, এখন আমাকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে হবে আমার ইংরেজি ভাষাটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রতিনিয়ত আমাকে কমপক্ষে কিছু ওয়ার্ড শিখতে হবে, একটা লেভেল ধরে নিতে হবে যে আমি প্রতিদিন 5টা 7টা 10টা এভাবে আমি ঠিক করে নেব যে আমি প্রতিদিন কয়টা করে ওয়ার্ড শিখবো। তাহলে দেখাচ্ছে আমি অলরেডি যে ওয়ার্ডগুলো জানি সেগুলোর সাথে প্রতিনিয়ত আমার কিন্তু ওয়ার্ড যুক্ত হচ্ছে। এতে আমার কি যে ওয়ার্ড স্টক বা যে শব্দ ভান্ডার সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। তাহলে এই উপায়ে কিন্তু আমরা আমাদের ভোকাবুলারি পার্টটাকে ডেভেলপ করতে পারি। কারণ একদিকে শিখছি আর একদিকে ভুলছি, এইভাবে হলে কিন্তু আমার ওয়ার্ড স্টক কখনোই বৃদ্ধি হবে না, অনেকটা একটি ছিদ্র যুক্ত বালতির মতো হয়ে যাবে, যে যতই আমি পানি দিই না কেন ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাবে, অতএব আমার বালতি ভর্তি হবে না। তাই এই দুটো বিষয় খেয়াল করতে হবে যাতে আমি ভুলে না যাই, আর যাতে আমার এক্সিস্টিং যে ভোকাবুলারি স্টক রয়েছে তাতে যেন প্রতিদিন কিছু না কিছু ওয়ার্ড যুক্ত হয়। তো ওয়ার্ড যুক্ত করার যেহেতু অনেকগুলো পন্থা রয়েছে, সবগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট ওয়ে মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হচ্ছে যে ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য আমাকে ওয়ার্ড ফরমেশন গুলোকে শিখতে হবে। অর্থাৎ একটা ওয়ার্ডকে যদি আমি ঠিক করে নিই যে আজকে আমি এই ওয়ার্ডটার যে আলাদা আলাদা ফর্ম রয়েছে সেগুলো আমি শিখে নিব, তাহলে ওয়ার্ড ফরমেশনের জন্য আমাদের এখানে কি কি প্রয়োজন হয়? সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। তাহলে সাফিক্স এবং প্রিফিক্স এগুলো তো আমরা শিখে থাকি, তাই না? কিন্তু ব্যবহার করি না, এটা হলো বড় কথা। কিছু সাফিক্স বা প্রিফিক্স রয়েছে যেগুলো ভার্বের ক্ষেত্রে ইউজ করি, কিছু রয়েছে নাউনের ক্ষেত্রে ইউজ করি, কিছু রয়েছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইউজ করি, কখনো আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে ইউজ করি। আবার কিছু সাফিক্স রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে ভার্ব, কখনো নাউন, আবার কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমাকে প্র্যাকটিক্যাল ব্যবহারের মাধ্যমে কিন্তু জেনে নিতে হবে। তাহলে ভোকাবুলারি ডেভেলপ করার জন্য সবচেয়ে বড় কথা হলো প্র্যাকটিক্যালিটি, অর্থাৎ আমাকে ব্যবহার করতে হবে যে কখন কোনটা কিভাবে ব্যবহৃত হয়। আমি সাফিক্স জানি, আমি প্রিফিক্স জানি, কিন্তু আসলে কোন সাফিক্সটা কোন ওয়ার্ডের সাথে ব্যবহার হবে, কোন প্রিফিক্সটা কোন ওয়ার্ডের সাথে ব্যবহার হবে এবং ওয়ার্ডটা কি হবে, তার মিনিং কি হবে, সেগুলো যদি আমি না জানি তাহলে তো হবে না। তাই আমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, তাই না? অর্থাৎ একটা করে ওয়ার্ডের যতগুলো ফর্ম থাকবে সবগুলোকে আমার জানতে হবে, তার ওয়ার্ড মিনিং গুলো জানতে হবে, মানে কোন কাজে ব্যবহার করা হয়, কোন সময় ব্যবহার করা হয় সেটা জানতে হবে এবং সেন্টেন্সে তার প্রয়োগ দেখাতে হবে। তা আমি তোমাদেরকে সেই বিষয়টা একটু দেখাতে চাচ্ছি যে তোমরা কিভাবে এই ওয়ার্ড স্টককে বাড়াবে ডে বাই ডে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে একটা ওয়ার্ডের সর্বোচ্চ 4টি ফর্ম থাকে। এই যে দেখো, ভার্ব, না হয় নাউন, না হয় অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্ব, অথবা 4টাই থাকে। তাহলে সব ওয়ার্ডের কিন্তু সব ফর্ম নেই, ঠিক আছে? যে কোনো ওয়ার্ডের 4টা ফর্মেটই রয়েছে, আবার কোন ওয়ার্ডের 1টা রয়েছে, 2টা রয়েছে, অথবা 3টা রয়েছে। তো আমাকে জানতে হবে কোনটার কি রয়েছে এবং কোন ওয়ার্ডের সাথে আমরা কোন সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করতে পারি। কারণ একটা প্রিফিক্স সব ওয়ার্ডের সাথে নিশ্চয়ই যুক্ত হবে না। মনে করো আন, এই আনটা তো আর সকলের সাথে যুক্ত করলে হচ্ছে না, বা ইন সকলের সাথে যুক্ত হচ্ছে না। তাহলে আমাকে জানতে হবে কার সাথে যুক্ত করতে হয় এবং কিভাবে যুক্ত করতে হয়। আমরা আশা করি এ পর্যন্ত অনেক শিখে এসেছি, কিন্তু আমরা কাজে ব্যবহার করতে পারছি না। তো ধরো আমরা একটি ওয়ার্ডকে ঠিক করে নিলাম, সেটা হলো রেসপেক্ট। এই ওয়ার্ডটার আমরা বিস্তারিত সবকিছু জানবো, তাই তো? হ্যাঁ, তাহলে এই কাজ করতে আমাকে কে হেল্প করবে? আমি কিভাবে জানবো যে রেসপেক্টের সাথে কোন সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে কি কি ওয়ার্ড হয়েছে? অর্থাৎ ভার্ব তো আমরা পেয়েছি রেসপেক্ট, এটাকে কিভাবে নাউন করা যায়, এভাবে কি এটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করা যায়, এবং অ্যাডজেক্টিভে কোন কোন ফর্ম রয়েছে এবং সেক্ষেত্রে কি কি অর্থ রয়েছে, তাই না? এর কি অ্যাডভার্ব ফর্ম রয়েছে, সেই অ্যাডভার্ব ফর্মটা আমরা কখন কিভাবে ইউজ করব, তো এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। আমি এই জিনিসটাকে প্রয়োগ করেছিলাম এইচএসসি লেভেলে। আমার একজন শিক্ষক আমাকে এই বিষয়টা শিখিয়েছিল এবং আমি ডিকশনারি নিয়ে বসতাম, তাই না? ডিকশনারি নিয়ে বসে মনে করো রেসপেক্ট ওয়ার্ডটাকে আমি খেয়াল করতাম, এই রেসপেক্ট ওয়ার্ডটিকে আমি বের করার চেষ্টা করতাম এবং সেখানে গিয়ে তার যতগুলো ফর্ম রয়েছে সেগুলো দেখে নিতাম।
এইভাবে মনে করো রেসপেক্টের পর আমরা ধরলাম হচ্ছে অ্যাভেল, মানে কোনো কিছু সুযোগের সদ্ব্যবহার করা। তাহলে ওই অ্যাভেল ওয়ার্ডটার কি ব্যবহার রয়েছে, তার নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি, তাহলে এই সবগুলো ফর্ম কিন্তু আমি একবার করে দেখে নিতাম। প্রয়োজন পড়লে ওইগুলোকে একটু খাতায় লিখে রাখতাম এবং সেন্টেন্সে প্রয়োগ করে আমার ওই শিক্ষককে দেখানোর চেষ্টা করতাম। তাহলে এইভাবে যখন আমি কিছুদিন প্র্যাকটিস করলাম, তো দেখলাম এই বিষয়টা আমার কাছে খুবই সহজ হয়ে গেল এবং অনেক ওয়ার্ড কিন্তু সহজে আমরা মনে রাখতে পারি, কারণ আমি একটা ওয়ার্ডের মাধ্যমে অন্য অন্য ওয়ার্ডগুলোকে কিন্তু ধরে নিতে পারছি। অন্য ওয়ার্ডগুলোকে কিন্তু আলাদা আলাদা করে শিখছি না, কারণ সবগুলোই তো একটা একটা ওয়ার্ড, তাই না? এই সবগুলোই কিন্তু একটা একটা আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু একটা থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে সেই উৎপত্তিটাকে যদি আমি বিশ্লেষণ করে জেনে নিতে পারি, তাহলে কিন্তু ওই ওয়ার্ডগুলো আমার কাছে স্থায়ীভাবে থেকে যাবে এবং আমি সহজেই বুঝতে পারবো যে কোনটাকে কিভাবে প্রয়োগ করতে হয়। তাহলে দেখো এখানে আমি দেখেছি কি, রেসপেক্ট হচ্ছে ভার্ব, মানে সম্মান করা। এর নাউন ফর্ম কি হচ্ছে রেসপেক্ট, সম্মান বা শ্রদ্ধা। আরো যদি একটু বিশ্লেষণ করি, দেখো রেসপেক্টের সাথে ফুল যুক্ত হয়েছে, ফুলের সাথে নেস যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, দুইটা কিন্তু সাফিক্স পেয়েছি, একটা হলো ফুল আর একটা হলো নেস। তাহলে দুইটা সাফিক্স যুক্ত করে আমরা রেসপেক্টফুলনেস ওয়ার্ডটি পেয়েছি। তাহলে তার একটা আলাদা মিনিং চলে আসছে। তাহলে সম্মান অর্থতা, অর্থাৎ তার ভিতরে যে সম্মান পাওয়ার যে যোগ্যতা রয়েছে সেটাকে বোঝাচ্ছে, তাই না? বা সম্মান করার যে যোগ্যতা রয়েছে সেটা বোঝাচ্ছে। একইভাবে দেখো রেসপেক্টেবিলিটি, সম্মান পাওয়ার যোগ্যতা বা মান্যগণ্য ব্যক্তি বর্গ বা ভদ্র সমাজকে বোঝাচ্ছে। তাহলে এখানে রেসপেক্টের সাথে কি পেয়েছি আমরা, অ্যাবিলিটি যে সাফিক্সটা সেটাকে যুক্ত করেছি। দেখো তাহলে রেসপেক্ট ওয়ার্ডটার সাথে আমরা ফুল, নেস আর একটা হচ্ছে অ্যাবিলিটি যুক্ত করেছি। তাহলে আমরা মোট তিনটা নাউন ফর্ম পেয়েছি এই রেসপেক্টেরই। তাহলে একটা হচ্ছে রেসপেক্ট সরাসরি, যেটা সম্মান বা শ্রদ্ধা, এটাই নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে রেসপেক্টফুলনেস, এটা আমরা কখন ব্যবহার করে থাকি। এখন রেসপেক্টফুলনেস আর রেসপেক্টেবল এই দুটার মধ্যে কিন্তু, রেসপেক্টেবিলিটি এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে রেসপেক্টফুল মানে কি আর রেসপেক্টেবল মানে কি আমরা একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবো। যেমন রেসপেক্টফুল মানে হচ্ছে শ্রদ্ধাশীল, ভদ্র বা বিনীত, অর্থাৎ যে শ্রদ্ধা করে অন্যকে। একটা বিষয় খেয়াল করতে হবে, যে অন্যকে শ্রদ্ধা করে। আর রেসপেক্টেবল মানে হচ্ছে যে অন্যকে শ্রদ্ধা করার ব্যাপারটা আসতেছে না, বরং যে সম্মান পাওয়ার যোগ্য বা শ্রদ্ধেয় বা মাননীয়, মানে যাকে মানা যায়, তাই তো? তাহলে দেখো আমরা কিন্তু দুটো অ্যাডজেক্টিভ কিন্তু দুই জায়গাতে ইউজ করছি, একই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি না। তাহলে কি রেসপেক্টফুল মানে হচ্ছে যে রেসপেক্ট করতে জানে, তাই তো? সে রেসপেক্ট পাবে কি না পাবে সেটা কথা না, কিন্তু সে যে অন্যকে রেসপেক্ট করতে জানে, তার এই যে গুণাবলী বা বৈশিষ্ট্য, তাকে আমরা বলছি শ্রদ্ধাশীল, ভদ্র বা বিনীত। আর একটা হচ্ছে রেসপেক্টেবল, মানে যাকে রেসপেক্ট করা যায়, অর্থাৎ যে সম্মান পাওয়ার যোগ্য। তো দুটা কিন্তু আলাদা বিষয়, একটা হচ্ছে রিসিভার, একটা হচ্ছে গিভার, তাই না? যে দিচ্ছে আর যে নিচ্ছে। তাহলে যে দিচ্ছে তাকে আমরা বলছি রেসপেক্টফুল, আর যে রেসপেক্ট পাওয়ার যোগ্য তাকে আমরা বলছি রেসপেক্টেবল। একইভাবে এখানে যাকে সম্মান আমরা দেখিয়েছি বা যে সম্মান পাওয়ার যোগ্য, এই দুটো অর্থে আমরা ব্যবহার করতে পারি রেসপেক্টেড। আরেকটা হচ্ছে কি রেসপেক্টিভ। দেখো রেসপেক্ট থেকে আমরা শুধু IVE যুক্ত করেছি, এটার অর্থ কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন। এটা মানে হচ্ছে নিজ নিজ বা স্ব স্ব। তাহলে এখানে আমরা যে চারটা অ্যাডজেক্টিভ ফর্ম পেয়েছি রেসপেক্ট দিয়ে, তাহলে এখানে রেসপেক্ট দিয়ে ইডি যুক্ত করেছি, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপলের মতো, সেটা অ্যাডজেক্টিভ। এখানে ফুল যুক্ত করেছি, সেটা অ্যাডজেক্টিভ। এখানে এবল যুক্ত করেছি, এটা অ্যাডজেক্টিভ। এবং এখানে IVE যুক্ত করেছি, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা চারটা আলাদা আলাদা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম পেয়েছি রেসপেক্টের। তাহলে রেসপেক্টেড এর মিনিং একটা, রেসপেক্টফুল এর মিনিং একটা, রেসপেক্টেবল এর মিনিং একটা, রেসপেক্টিভ এর মিনিং একটা। এখন এই রেসপেক্টফুল থেকে আসছে রেসপেক্টফুলনেস, অর্থাৎ যার ভিতরে এই গুণাবলী আছে। কি গুণাবলী? যে অন্যকে সে সম্মান করতে জানে, তাহলে তার ভিতরে রেসপেক্টফুলনেস বোধটা আছে, এরকম একটা বিষয়। আর রেসপেক্টেবিলিটি মানে হচ্ছে রেসপেক্টেবল থেকে আসছে, মানে যাকে সম্মান করা যায়। অর্থাৎ আমরা এমন গুণাবলীকে বুঝবো যে গুণাবলী থাকলে আমরা একজন মানুষকে সম্মান করব। অর্থাৎ যে সম্মান পাওয়ার যোগ্য, তার ভিতরে যদি সম্মান পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে তো আমরা তাকে সম্মান করব। তার মানে তার ভিতরে কি আছে? রেসপেক্টেবিলিটি আছে, অর্থাৎ সম্মান পাওয়ার যোগ্যতা আছে, তাই না? কখনো কখনো আমরা পুরো একটা সমাজকে বোঝাতে ব্যবহার করে থাকি, যেমন মান্যগণ্য ব্যক্তিবর্গ বা ভদ্র সমাজ, এইভাবে। তাহলে এগুলো আমি কোত্থেকে শিখলাম? এগুলো নিশ্চয়ই আমি ডিকশনারি থেকে শিখেছি। তাহলে আমি এই বিষয়টা তোমাদেরকে ডিকশনারিতে দেখাবো, যে কোন ডিকশনারি তোমরা ব্যবহার করলে এই জিনিসটা সহজেই বুঝতে পারবে এবং তোমাদের এই প্রয়োগগুলো সহ
উদাহরণ সহ তোমরা কিভাবে জানবে, ঠিক আছে। এরপর দেখো অ্যাডভার্ব আমরা পেয়েছি। এই রেসপেক্টেড এর কোনো অ্যাডভার্ব আমরা পাইনি, রেসপেক্টফুল এর সাথে ly যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করেছি, সেটা হলো কি রেসপেক্টফুলি, মানে কি শ্রদ্ধা সহকারে, মানে যে সম্মান করছে সে কি সম্মান সহকারে করছে বা ভক্তিপূর্ণ ভাবে করছে, এরকম, তাই না। আর রেসপেক্টেবল থেকে আসছে রেসপেক্টেবলি, তাহলে এখানে আমরা কি পেয়েছি, ইটা বাদ দিয়ে ওয়াই যুক্ত করেছি। রেসপেক্টেবলি মানে কি ভদ্রভাবে, যথাযোগ্যভাবে, সম্মানজনকভাবে। আর একটা হচ্ছে রেসপেক্টিভলি মানে যথাক্রমে, এই এল ওয়াই যুক্ত করেছি এখানে আমরা, তাই না, পুরোটা এল ওয়াই যুক্ত করেছি। এখানে এল যেহেতু ছিল তাহলে ওয়াই যুক্ত করেছি, এখানে একটা এল ছিল আর একটা এল ওয়াই যুক্ত করার কারণে একটা এল হয়ে গেছে, মানে ডাবল এল হয়ে গেছে। তাহলে এই যে দেখো একই সাথে আমরা বানানগুলো শিখে যাচ্ছি, এদের অর্থগুলো শিখে যাচ্ছি, এবং দেখো কতগুলো ওয়ার্ড ফর্ম কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে এখানে কয়টা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে এক রেসপেক্ট দিয়ে আমরা কিন্তু 11টা ওয়ার্ড শিখে নিলাম। এখন তুমি জাস্ট এটা যদি এখন একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো এবং সেন্টেন্সে প্রয়োগ করার চেষ্টা করো, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি তোমার এই রেসপেক্টের সাথে যাবতীয় ওয়ার্ডগুলো ছিল তা তোমার হয়ে গেল, তাই না। তা চলো এখন আমরা একটু ডিকশনারি থেকে দেখে আসি এবং কোন ডিকশনারি ব্যবহার করলে আমরা এটা সহজেই পেয়ে যাবে এবং খুব ভালো এবং চমৎকার ভাবে পাবো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, ঠিক আছে। দেখো এখানে আমাদের বাংলাদেশের যে একটা ভাষা নিয়ে গবেষণার একটা প্রতিষ্ঠান, সেটা হলো বাংলা একাডেমি। এই বাংলা একাডেমির রয়েছে বিভিন্ন ধরনের ডিকশনারি, তাই না, অভিধান রয়েছে। তার ভিতরে এখানে ইংরেজি শেখার জন্য কয়েকটা ডিকশনারি আমাদের প্রয়োজন। তার ভিতরে যেহেতু আমরা ইংরেজি থেকে বাংলা জানতে যাচ্ছি বা বাংলা থেকে ইংরেজি, এই দুটো ডিকশনারি আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি, আমি বাংলা ওয়ার্ড জানি, তার ইংরেজি আমার জানা নেই, তাহলে আমি কি করতে পারি, বাংলা থেকে ইংরেজি একটা ডিকশনারি নিয়ে নিতে পারি। একইভাবে ইংলিশ টু বাংলা, মানে ইংরেজি থেকে বাংলা দেওয়া রয়েছে এমন ডিকশনারি নিতে পারি। আরেকটি হলো ইংলিশ টু ইংলিশ, অর্থাৎ ইংরেজি থেকে ইংরেজি মিনিং দেওয়া থাকবে, সেই ডিকশনারি আমরা নিতে পারি। আরেকটা ডিকশনারির প্রয়োজন হচ্ছে বাংলা থেকে বাংলা, তার মানে একজন স্টুডেন্টের 4টা ডিকশনারি কিন্তু বাসায় থাকা উচিত যদি কেউ ভাষা দক্ষতা অর্জন করতে চায়। প্রথমটা কি, একটা হচ্ছে বাংলা থেকে বাংলা, একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি, আর হচ্ছে ইংরেজি থেকে বাংলা, আর একটা হচ্ছে ইংরেজি থেকে ইংরেজি। তাহলে এই 4টা ডিকশনারি যদি আমার বাসায় থাকে তাহলে কিন্তু আমি যে কোনো সময় যে কোনো ওয়ার্ড যে কোনো ভাবে আমি ডিকশনারি থেকে দেখে নিতে পারি। বর্তমানে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিজিটাল ডিকশনারি ব্যবহার করার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু সেই জিনিসটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে। তাহলে যেহেতু আমি রেসপেক্ট ওয়ার্ডটা নিয়ে কথা বলছিলাম, তাই না, আমি কোন ওয়ার্ড নিয়ে কথা বলছিলাম, রেসপেক্ট। তাহলে রেসপেক্ট ওয়ার্ডটাকে আমি এই বাংলার একাডেমির যে ইংলিশ টু বাংলা ডিকশনারি রয়েছে সেটা ব্যবহার করে আমি কিভাবে ওয়ার্ডগুলোকে পেয়েছি সেটা একটু চলো দেখে নিই। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা পেয়েছি কি রেসপেক্ট শব্দটি। প্রথমে আমরা পেয়েছি রেসপেক্টের নাউন, দেখো আনকাউন্টেবল এটা, এবং রেসপেক্টের সাথে কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর বসে, এখানে দিয়ে দিয়েছি কিন্তু। তাহলে রেসপেক্ট ফর মানে কারোর জন্য সম্মান। তাহলে এখানে রেসপেক্টের মিনিংটা কি, সম্মান, উচ্চ ধারণা বা শ্রদ্ধা। 2 নম্বরে হচ্ছে আনকাউন্টেবল, এটাও ফর ব্যবহার করা হয়, এর মানে হচ্ছে বিবেচনায়, মনোযোগ, শ্রদ্ধাবোধ। একইভাবে কোন কোন ফ্রেজে এটা বসতে পারে, যেমন পে রেসপেক্ট টু সামবডি, বা তাই তো, তাহলে কাউকে সম্মান দেখানো অর্থে পে রেসপেক্ট টু। একইভাবে রেসপেক্ট ফর পারসনস, সম্পদ, সামাজিক অবস্থানের ভিত্তিতে মানুষে যে অন্যায় ভেদাভেদ থাকে, সেই যে বৈষম্য, সেটা ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, রেসপেক্ট ফর পারসন। তাহলে উইথ রেসপেক্ট একটি ফ্রেজ প্রিপজিশন, মানে উইথ রেসপেক্ট টু মানে প্রসঙ্গে বা সম্পর্কে, আর উইদাউট রেসপেক্ট টু মানে বিবেচনায় না এনে, ইন রেসপেক্ট অফ মানে এ বিষয়ে বা এ ব্যাপারে। এবার ইন, সাম, অ্যানি এটসেট্রার পর যে রেসপেক্ট মানে কিছু কিছু ব্যাপারে। ইন নো রেসপেক্ট মানে কোনো ব্যাপারেই নয়। পে ওয়ানস রেসপেক্টস টু সামবডি, অর্থাৎ কারোর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করা। তাহলে দেখো রেসপেক্টের নাউন হিসেবে যত ব্যবহার রয়েছে, এখানে কয়টি রয়েছে, 5টি ব্যবহারই কিন্তু তোমার এই জায়গায় দিয়ে দিয়েছে। এরপর ধরো যদি আমরা রেসপেক্টের ভার্ব হিসেবে দেখতে যাই, তাহলে কি পাচ্ছি, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, এটা তো দ্বিতীয় ব্যবহার ভার্ব হিসেবে, তাই না, বিবেচনা করে চলা বা বলা ইত্যাদি। রেসপেক্ট ওয়ানস সেলফ মানে নিজের সম্পর্কে শ্রদ্ধাবোধ থাকা। রেসপেক্টার তাই তো, মানে যে সম্মান করে আর কি, ইয়ার যুক্ত করেছে দেখো সাফিক্স। তা বলছে নো রেসপেক্টার অফ পারসনস, তাহলে এই যে দেখো ব্যক্তি বিশেষের প্রতি শ্রদ্ধাশীল নয় এমন। রেসপেক্টিং মানে এটা একটি প্রিপজিশন, দেখো এখানে দিয়ে দিয়েছে, এটা যেহেতু একটি প্রিপজিশন, রেসপেক্টিং মানে কি সম্পর্কিত। তাহলে লেজিসলেশন
রেসপেক্টিং ম্যারিজ, অর্থাৎ ম্যারিজ বা বিবাহ নিয়ে যে আইন, তাই না? তাহলে এই যে ব্যাপারগুলো, তাহলে রেসপেক্টের দুটো ব্যাপার জানলাম, একটা ভার্ব এবং তার সাথে আমরা দেখেছি নাম। আমি সবগুলো তোমাদের ওখানে সবগুলো মিনিং আনিনি, জাস্ট মূল ওয়ার্ড গুলো নিয়ে এসেছি। আর এখানে তোমরা সব পাচ্ছ কিন্তু, ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ বা ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশন, কোন অর্থে কিভাবে আমরা রেসপেক্ট কে ব্যবহার করবো সেটা কিন্তু পূর্ণাঙ্গ ভাবে আমরা পেয়েছি। এরপর দেখো পরবর্তী অ্যাডজেক্টিভ পাচ্ছি কি, রেসপেক্টেবল, অর্থাৎ সম্মানিত বা সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, মানে যে সম্মান পাওয়ার যোগ্য, তাই না? এইটা এখানে 2 নম্বর রয়েছে দেখো, আচরণ, গতানুগতিক ভাব। রেসপেক্টেবলি মানে কি মানানসই ভাবে, শোভন ভাবে। রেসপেক্টেবিলিটি যে আবার দেখা, তাই না? শ্রদ্ধেয় হওয়ার মতো গুণাবলী, যে শ্রদ্ধা লাভের উপযুক্ত, তাই না? এর আবার প্লুরাল ফর্ম হবে কিনা দেখো, রেসপেক্টেবিলিটিস। তা এই যে ব্যাপারগুলো এখানে অ্যাডজেক্টিভ দিয়েছে, অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বও এখানে দিয়েছে, তার সাথে আবার নাউনও এখানে দিয়ে দিয়েছে। এরপর দেখো রেসপেক্টফুল মানে সশ্রদ্ধ, তাই না? কারো প্রতি, মানে কেউ শ্রদ্ধা জানাচ্ছে অন্যকে, এরকম আর কি। একইভাবে অ্যাডভার্ব পেয়েছি কি, রেসপেক্টফুলি, এখানে আমরা অ্যাডভার্ব পেয়েছি। এরপর চলে যাচ্ছে দেখো রেসপেক্টিভ। রেসপেক্টিভ মানে কি যার যার বা স্ব স্ব বা নিজ নিজ। একইভাবে পেয়েছি এর অ্যাডভার্ব রেসপেক্টিভলি মানে যার যার মতো বা ভিন্ন ভিন্ন ভাবে বা যথাক্রমে, যে ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি বাংলায়, তাই না? তাহলে এই যে দেখো রেসপেক্ট নিয়ে যতগুলো ওয়ার্ডের প্রয়োজন ছিল সবগুলো কিন্তু এই জায়গাতে আমরা একভাবে পেয়ে গেছি, এবং পুরো এর ব্যবহার দেখেছি, উদাহরণ সহ দেখেছি। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে যে রেসপেক্টেবলি মানে কি মানানসই ভাবে। তাহলে ড্রেসড মানে কি পোশাক পরিহিত, তাহলে রেসপেক্টিভলি ড্রেসড মানে কি মানানসই ভাবে পোশাক পরিহিত ব্যক্তি। তাহলে এইভাবে কিন্তু দেখো আমরা রেসপেক্টেবলের রেসপেক্টেবিলিটি, রেসপেক্টেবলি এর যে ব্যবহারগুলো সেগুলো কিন্তু আমরা জেনে ফেললাম। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ব্যাপারগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি যখন আমরা জাস্ট মোবাইলের ডিকশনারি ইউজ করছি, কারণ সেখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি এবং তার সিনোনিম অ্যান্টোনিম পাচ্ছি, তাই না? কিন্তু তার যে ভিন্ন ভিন্ন ফরমেশন রয়েছে, তার যে ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। একইভাবে দেখো এর পাশেই যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখানে কি পেয়েছি, রেসপন্ড, তাই তো? রেসপন্ড মানে কি জবাব দেওয়া। রেসপন্ডের সাথে কি প্রিপজিশন বসে, টু, দেখো এখানে দিয়ে দিয়েছে। 1 নম্বর ব্যবহার, 2 নম্বর ব্যবহার, 3 নম্বর ব্যবহার। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, হি রেসপন্ডেড উইথ আ স্ল্যাপ, মানে চড়ের মাধ্যমে সে জবাব দিল, তাই তো? স্ল্যাপ মানে কি চড় দেওয়া, আমরা জানি। প্রতিক্রিয়া হওয়া বা প্রতিফল লাভ করা, তাহলে হাউ ডিড দে রেসপন্ড টু দ্য নিউজ, তারা কিভাবে প্রতিক্রিয়া দেখালো সংবাদটার প্রতি। এইভাবে দেখো। তারপর হচ্ছে রেসপন্ডেন্ট, বিবাদী, প্রতিবাদী, তাই না? এই ক্ষেত্রে রেসপন্স, রেসপন্ডের নাউন, এটা একটি নাউন, ব্যক্তি বিশেষ বা ব্যক্তিকে নির্দেশ করে রেসপন্ডেন্ট, আর রেসপন্স হচ্ছে নাউন। দেখো কাউন্টেবল উত্তর বা সাড়া। এছাড়া যে ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে, কাউন্টেবল, আনকাউন্টেবল হবে কিনা সেগুলো দিয়ে দিয়েছে। এরপর দেখো দেওয়া রয়েছে রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি এটা কি আনকাউন্টেবল হতে পারে, প্লুরাল ফর্ম হলে কাউন্টেবল। রেসপন্সিবিলিটিস এর 1 নম্বর ব্যবহার রয়েছে দায়িত্ব, 2 নম্বর রয়েছে গুরু দায়িত্ব। তারপরে ব্যবহারটা দিয়ে দিয়েছে দ্য হেভি রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রাইম মিনিস্টার। এরপর দেখো অ্যাডজেক্টিভ দিয়েছে রেসপন্সিবিলিটিস এর পর রেসপন্সিবল মানে দায়ী বা দায়িত্বপূর্ণ ব্যক্তি, বুঝতে, তাই না? তাহলে 1 নম্বর হচ্ছে কি রেসপন্সিবল টু সাবজেক্ট ফর সামথিং। তো দেখো প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট কি হবে সেটা দিয়েছে, যে কেউ কারো কাছে কোনো কিছুর জন্য দায়বদ্ধ বা দায়ী। তাহলে যার কাছে দায়ী তার পূর্বে আমরা টু বসাবো, আর কিসের জন্য দায়ী তার জন্য ফর বসাবো। তাহলে দ্য মিনিস্টার রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস, তাহলে দ্য মিনিস্টার ইজ বা ওয়াজ এরকম কিছু দিয়ে আমরা অ্যাডজেক্টিভটা ইউজ করে দিলাম। এরপর দেখো এখানে দিয়েছে রেসপন্সিবল ফর সামথিং, তাই না? বিশ্বাসী বা নির্ভরযোগ্য মানে যার উপর বিশ্বাস করা যায় বা নির্ভর করা যায়। তাহলে হচ্ছে বি রেসপন্সিবল ফর সামথিং, কোনো কিছুর জন্য দায়ী হওয়া, যেমন হচ্ছে দ্য ড্রাইভার ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। এবার রেসপন্সিবল যেহেতু অ্যাডজেক্টিভ, তার অ্যাডভার্ব দেওয়া রয়েছে এখানে। দেখো এখানে অ্যাডভার্ব দেওয়া রয়েছে রেসপন্সিবলি দায়িত্বপূর্ণ ভাবে। একইভাবে দেখো রেসপন্সিভ, তাই না? আইভি যুক্ত করা হয়েছে। রেসপন্সিভ মানে কি অনুকূল সাড়া পাওয়া যাবে এমন, অর্থাৎ কোনো কিছু থেকে সাড়া পাওয়া যায় বা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে যে সহজেই সাড়া দেয়, তাই না? রেসপন্সিভ। রেসপন্সিবল মানে কি আর রেসপন্সিভ মানে কি দুটাই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু ব্যবহার ভিন্ন। এটার আপনি অ্যাপ্রোপ্রিয়েট কি টু, তাহলে রেসপন্সিভ টু মানে দ্রুত সাড়া দেয় এমন। তাহলে এই যে দেখো রেসপন্সিবল, রেসপন্ড, তারপর রেসপন্সিবিলিটি, রেসপন্সিবলি, তারপর হচ্ছে
সিবলি আমরা তো অলরেডি পেয়েছি, রেসপন্সিভ, তাই না, রেসপন্সিবল। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা পাইলাম, এই ওয়ার্ডগুলো কি হচ্ছে, আমি কোথা থেকে পাইলাম? এই ডিকশনারি থেকে। আমাকে কিন্তু আলাদা আলাদা করে কোথাও খুঁজতে হচ্ছে না, জাস্ট এই ডিকশনারিটা আমি ওপেন করলাম, ওয়ার্ডটার কাছে গেলাম, তারপরে এখানে যে আমি 5-6টা ওয়ার্ড সেটা আমি শিখে নিলাম। তাহলে ওয়ার্ড স্টক বাড়াতে কিন্তু আমার খুব একটা বেগ পেতে হবে না। এরকম যদি আমরা প্রতিদিন 2টা করে ওয়ার্ডের ফরমেশন গুলো শিখে নিই, তাহলে আমি দিনে কমপক্ষে 5 থেকে 10টা ওয়ার্ড আমি শিখে যাব। আর মাসে আমার কয়টা ওয়ার্ড হয়ে যাবে? তাহলে মাসে আমার হয়ে যাবে 10, যদি মিনিমাম 5টা করে হয় তো মাসে হবে 150টা ওয়ার্ড, তাই না, এরকম করে। তাহলে 150 ওয়ার্ডের যদি আমি 50টা মনে রাখি, তাহলে 50টা কিন্তু আমার স্টক অ্যাড হলো। তাহলে প্রতিদিন 1টা বা 2টা ওয়ার্ডের সাথে আমি অন্যান্য ওয়ার্ড গুলো যেহেতু শিখে নিচ্ছি, অথবা আমি কিন্তু সহজে এগুলো ভুলবো না। তাহলে যেহেতু ভুলবো না, তাহলে আমার এগুলো আমি ব্যবহার সহ শিখে নিচ্ছি, অতএব এগুলো কিন্তু আমার কাজে লাগবে। এবং এর ফ্রেজ শিখে নিচ্ছি, প্রিপোজিশন শিখে নিচ্ছি, জাস্ট আধা ঘন্টা ইউজ করতে হবে এই ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা ডিকশনারি ব্যবহার করার মাধ্যমে সাফিক্স প্রিফিক্স যুক্ত করার মাধ্যমে ওয়ার্ডগুলো শিখে নিতে পারবে। এখন দেখো, এই যে আমি রেসপন্সিবল বা হচ্ছে রেসপেক্ট, এই 2টা ওয়ার্ডের যে ভিন্ন ভিন্ন ব্যাপারগুলো শিখলাম, এখন এদের আমরা জানি আবার সিনোনিম অ্যান্টোনিম করার জন্য আমরা কিন্তু এর সাথে সাফিক্স ইউজ করতে পারি। যেমন ইররেসপন্সিবল, জাস্ট আইআর যুক্ত করলাম। ঠিক রেসপেক্টের ক্ষেত্রে ডিসরেসপেক্ট ইউজ করলাম বা আনরেসপেক্ট ইউজ করলাম। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে, যেগুলো আমরা সহজেই শিখে নিতে পারি। ঠিক আছে, চলো আমরা আমাদের মূল পেজে ফিরে যাই। তাহলে এখানে যে আমি শিখেছি, তোমাদের এখানে একটু আলোচনা করে নিই। দেখো, যখন আমি বলছি আমি যখন ডিজ ইউজ করলাম, তখন আমি সবগুলোর সাথে ডিজ ইউজ করতে পারি, তাই না? ডিসরেসপেক্টেড, ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্টফুলনেস, ডিসরেসপেক্টফুল। এই ডিস ইউজ করা মানে নেগেটিভ, অর্থাৎ সে আমাকে অশ্রদ্ধা জাগিয়েছে, অসম্মান করেছে। তাহলে ডিসরেসপেক্ট মানে অসম্মান করা বা হচ্ছে অসম্মানীয় কোনো কিছু, এরকম কিছু। আর যখন আনরেসপেক্ট বলবো, তখন হচ্ছে সম্মান না করা, মানে অসম্মান করা না, মানে অসম্মান ব্যাপারটা আসবে না, তখন সম্মানের ব্যাপারটা আসবে না, আনরেসপেক্টফুল, তাই না? বা আনরেসপেক্ট, আনরেসপেক্ট মানে সম্মান না করা, আর ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা, মানে সম্মান করা কিন্তু সেটা খারাপ ভাবে, তাই তো, মানে অসম্মান করা বোঝাচ্ছে যেটা। আর আনরেসপেক্ট মানে হচ্ছে সম্মান না করা, সেটা অসম্মান করা নয়, কিন্তু সম্মান ব্যাপারটাতে না নিয়ে আসা। তো এইভাবে কিন্তু আমরা দেখো, প্রত্যেকের সাথে যদি এখন আমরা আন বা এই ডিসটা যুক্ত করি, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। তবে এই ক্ষেত্রে আমরা কি যুক্ত করি? ইররেসপেক্টিভ। আমরা জানি ইররেসপেক্টিভ মানে কি? নির্বিচারে। তাহলে ইররেসপেক্টিভ অফ, আমরা এই ওয়ার্ডটা কিন্তু পেয়েছি। তাহলে এই যে রেসপেক্টিভ যেটা আছে, নিজ নিজ বা স্ব স্ব, এর সাথে আমরা যুক্ত করছি কি? আইআর। আইআর যখন আমরা যুক্ত করি, তখন হচ্ছে ইররেসপেক্টিভ, মানে নিজ নিজ নয়, তখন সকলের একসাথে, নির্বিচারে, মানে কি কোনো রকম পার্থক্য বা নিরপেক্ষতা না দেখিয়ে। তো এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি কিভাবে ওয়ার্ডগুলো নিয়ে খেলা করব, তাই না, গবেষণা করব। ওয়ার্ডগুলো গবেষণার মাধ্যমে কিন্তু আমি সহজেই নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো চলো আমরা এবার এগুলোকে সেন্টেন্সের ব্যবহার হিসাবে দেখে নিই। ঠিক আছে, সেন্টেন্স আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করেছি। দেখো, প্রথমটা ছিল ভার্ব, তাহলে আমরা ভার্বের অংশে বসিয়েছি। তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের এল্ডার্সদেরকে সম্মান করতে হবে, এটা বোঝাচ্ছে। তারপরেরটা কি ছিল? নাউন, রেসপেক্ট, সম্মান, যথাযোগ্য সম্মান, ডিউ রেসপেক্ট। তাহলে দে শোড মি ডিউ রেসপেক্ট, তারা আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করলো। হি ইজ আ রেসপেক্টেড পারসন, রেসপেক্টেড মানে কি? সম্মানিত, সে সমাজের একজন সম্মানিত ব্যক্তি, মানে আমাদের সমাজের একজন সম্মানিত ব্যক্তি। দে হেল্পড দ্য ওল্ড ম্যান উইথ গ্রেট রেসপেক্টফুলনেস, গ্রেট রেসপেক্টফুলনেস মানে কি? বিশেষ, এত ব্যাপক সম্মানের সহিত তারা লোকটাকে বা বৃদ্ধ লোকটাকে সাহায্য করলো। তাহলে এখানে আমরা কি হিসাবে পেয়েছি? নাউন হিসাবে পেয়েছি, কারণ আমরা জানি প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। এরপর দেখো, মিসেস সুলতানা ইজ আ ভেরি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ওমেন। তাহলে রেসপেক্টফুল মানে কি? সম্মান যে করে অন্যকে, না, এরকম, মানে একটু ভদ্রচিত ব্যক্তি, যেটা বিনীত বা ভদ্র। তারপর হচ্ছে দ্য ভিলেজার্স রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, তাহলে সম্মানের সহিত, তাহলে তারা কি করলো? চেয়ারম্যানকে রিসিভ করলো, কারা? ভিলেজাররা। তাহলে এখানে এটা ছিল অ্যাডজেক্টিভ, এটা ছিল অ্যাডভার্ব। এরপর দেখো, রেসপেক্টেবিলিটি মানে কি? সম্মানার্থতা, মানে সম্মান যোগ্যতা, সম্মান পাওয়ার যোগ্যতা, না? তাই বলছে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ইন্টারন্যাশনাল রেসপেক্টেবিলিটি। এরপর বলছে টিচার্স আর অলওয়েজ রেসপেক্টেবল পারসনস, মানে যাদেরকে সম্মান করা যায়। তাহলে এরকম পারসন হচ্ছে কারা? শিক্ষকেরা। হি অলওয়েজ ডাজ এনি ওয়ার্ক রেসপেক্টেবলি, সে যে কোনো কাজই খুবই সম্মানের সহিত করে থাকে, তাই না?
The students took their respective pen, respective মানে কি যে যার যার বা নিজ নিজ, তাহলে স্টুডেন্টরা তাদের নিজ নিজ কলম এবং খাতা নিল এবং কি করলো, and started writing. So the students took their respective pen and paper and started writing. Respective মানে যার যার বা নিজ নিজ। একইভাবে the mobile phone and the computer cost me 50,000 and 1,50,000 টাকা respectively. Respectively মানে কি যথাক্রমে। তাহলে এখানে আমি কিনেছি কি মোবাইল ফোন আর একটা কিনেছি কম্পিউটার। তাহলে রেসপেক্টিভলি মানে প্রথম ওয়ার্ডগুলোর সাথে পরবর্তী ওয়ার্ডের একটা সম্পর্ক তৈরি করে দাও। তাহলে দ্য মোবাইল ফোন এন্ড দ্য কম্পিউটার কস্ট মি, তাহলে মোবাইল ফোন কত টাকা কস্ট করেছে 50,000 আর কম্পিউটার কত কস্ট করেছে 1,50,000 টাকা। তাহলে এটা কিন্তু আমি পাশাপাশি বসাইনি, এগুলোকে আমি সাবজেক্টে বসিয়েছি, পরেরগুলোকে আমি অবজেক্টে বসিয়েছি। তা যেখানেই হোক, সে অবজেক্ট বা সাবজেক্টই হোক, কিন্তু যখন আমি একটার সাথে আরেকটা সম্পর্ক নির্দেশ করব এভাবে সিরিয়াল বাই সিরিয়াল, তখন আমরা রেসপেক্টিভলি এই ওয়ার্ডটা ইউজ করবো, যার মানে হচ্ছে কি যথাক্রমে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে দেখো যে রেসপেক্টের সাথে আমরা সাফিক্স যুক্ত করেছি এবং সেগুলোর যে আলাদা আলাদা 4টা করে ফর্ম ছিল এবং একই ফরমেশনের কিন্তু অন্যান্য আরো যে ফর্ম ছিল, মানে যেমন অ্যাডজেক্টিভের রয়েছে আলাদা আলাদা ফর্ম, তাই না? তারপর হচ্ছে নাউনের রয়েছে আলাদা ফর্ম, অ্যাডভার্বের রয়েছে আলাদা আলাদা ফর্ম, সবগুলো কিন্তু আমরা শিখে নিলাম এবং এগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় তা কিন্তু আমরা জেনে নিলাম। এবং এই কাজটা করতে তোমাদেরকে সাহায্য করবে যে ডিকশনারি, সেটার কথা আমি বললাম যে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত যে বাংলা টু ইংলিশ ডিকশনারি, তোমরা সেটা সংগ্রহ করে ফেলো এবং প্রতিনিয়ত কমপক্ষে মানে প্রতিদিন কমপক্ষে 2টা করে ওয়ার্ড তোমরা এইভাবে একটু জেনে নাও। যদি বেশি ফর্ম থাকে তাহলে 2টা নাও, আর যদি 2-1টা করে থাকে তাহলে 4-5টা করে নাও। ভাবো যে কমপক্ষে মাসে আমি 200 করে ওয়ার্ড শিখে নিব, প্র্যাকটিক্যালি মুখস্থ করে না। এখানে কিন্তু দেখো আমি ওয়ার্ডগুলো যে শিখলাম বা তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এখানে কিন্তু মুখস্থের কোনো ব্যাপার নেই। জাস্ট এইভাবে যদি তোমরা একটু খাতায় লিখে হোক বা অন্য কোনো উপায় যদি তোমরা শিখে নাও, তাহলে কিন্তু ওয়ার্ডগুলো মনে রাখতে তোমাদের এমন কোনো সমস্যা হবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে থেকেছো এবং বিষয়টি ক্লিয়ারলি বুঝে নিয়েছো। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে যে এই পদ্ধতিতে ওয়ার্ড যদি আমরা শিখি তাহলে এটা অবশ্যই স্থায়ী হবে এবং এটা হবে বেস্ট ওয়ে টু ইমপ্রুভ ভোকাবুলারি ইন ইংলিশ। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন আমি আশা করতে পারি যে তোমরা এখন থেকে প্রতিদিন কমপক্ষে 2টি করে ওয়ার্ড ফরমেশন গুলো জেনে নিবে এবং তোমাদের বাসাতে একটা ভালো ডিকশনারি, ভালো মানের ডিকশনারি তোমরা ব্যবহার করবে। বিশেষ করে 4টা না কিনতে পারো, 2টা এখন কিনে ফেলতে পারো বা একটাও কিনতে পারো, যেটা আমি তোমাদের দেখালাম। তবে 2টা থাকা খুব বেশি জরুরি, সেটা হলো ইংলিশ টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা। তাতে কি হবে, ওয়ার্ড স্ট্রাকচার আরো বেশি হবে। কেমন? যখন তুমি ইংরেজি থেকে ইংরেজি মিনিং গুলো জানবে, তাহলে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম এবং এর সাথে একটা ওয়ার্ডকে কিভাবে ইংলিশে এক্সপ্লেইন করতে হয় সেটাও কিন্তু তোমরা শিখে যাবে। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদেরকে পুরোপুরি সাহায্য করবে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝে নিয়েছো। তো আজ আর নয়, তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত এবং তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটিকে উপযুক্ত মনে করলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর আরেকটি বিশেষ অনুরোধ রইল, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। সো পরবর্তী ভিডিও ক্লাসে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।